আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আলিফ টিম অবজারের পক্ষ থেকে। আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এটা হলো পর্ব 4। আমরা ইতিপূর্বে আরো 3টা পর্ব আপলোড করেছিলাম, তোমরা ওই পর্বগুলো দেখে আসবা। দেখে আসলে বুঝতে পারবা, এই অধ্যায়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো তোমাদের শেষ পর্ব, ঠিক আছে? এটার পর আর কোনো ভিডিও দেওয়া হবে না এই পর্বের উপরে, ঠিক আছে? তোমরা আগের পর্ব 3টা দেখে আসবা, তারপরে এই পর্বটা দেখবে, ইনশাল্লাহ তোমাদের পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আমাদের পাঠে যাই। আজকে আমরা এই 5টা টপিক নিয়ে আলোচনা করবো, শেষের 5টা টপিক। এটা হলো যা তোমাদের প্রথমে আছে উভচর, ঠিক আছে? প্রথমটা আছে উভচর টপিক। প্রথম উভচরে কি বলা আছে আমাদের পাঠ্য বইয়ে দেখি। এটা হলো তোমাদের পাঠ্য বইয়ের 8 পৃষ্ঠায়, ঠিক আছে? এটা হলো যে শ্রেণী আছে না, যে ভার্টিব্রাটা উপপর্বকে 7টা শ্রেণীতে, কয়টা শ্রেণীতে ভাগ করেছিল, 7টা শ্রেণীতে। ওই 7টা শ্রেণীর ভিতরে 4 নম্বর শ্রেণীটা হলো কি উভচর। তাহলে উভচর সম্পর্কে কি বলা আছে দেখি। উভচর বা অ্যামফিবিয়া, ঠিক আছে? মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। এখানে একটা সিম্পল থিং এখানে বলছে যে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে এখানে যারা থাকবে তারা অবশ্যই হতে হবে কি মেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা সাধারণত পানিতে বাস করে কিন্তু মাছের মতো পানিতে বাস করার সময় কিন্তু সে শ্বাসকার্য চালায়। কিভাবে? শ্বাসকার্য তো প্রয়োজনীয় আর কি, প্রাণীর জন্য অবশ্যই শ্বাসকার্য প্রয়োজনীয়। আর এটা হলো কি মেরুদণ্ডী প্রাণী। তো শ্বাসকার্য চালানোর সময় যারা ওরা প্রথমে পানিতে থাকে না, পানিতে থাকা অবস্থায় তারা কি করে ফুলকার সাহায্যে মাছের মতো শ্বাসকার্য চালায়। পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। ডাঙা বলতে কি বোঝায়? যে তীরে বা স্থলে বসবাস করে, ঠিক আছে? তারা আবার আর কি এরা কি হলো আর কি উভচরের প্রাণী কারা? যারা জীবনের প্রথম অংশে, ঠিক আছে, জীবনের প্রথম অংশে পানিতে বাস করে, ঠিক আছে, জন্মায় পানিতে এবং পানিতে বাস করে, কিন্তু পরিণত বয়সে তারা ডাঙায় উঠে যায়, ঠিক আছে, স্থলে বাস করে, তারাই হলো উভচর। যেমন ব্যাঙ, ঠিক আছে, ব্যাঙও কিন্তু উভচর। তোমরা দেখবে ব্যাঙ কিন্তু তোমার ব্যাঙাচি যে সময় আর কি ব্যাঙ ডিম দেয়, ব্যাঙাচি হয়, তখন কিন্তু ওরা পানির ভিতরে, ঠিক আছে, পানির ভিতরে থাকে। ওই পানির ভিতর থেকে আস্তে আস্তে যে সময় বড় হয়, বড় হওয়ার পরে ওটা ডাঙায় চলে আসে ব্যাঙ, ঠিক আছে? ব্যাঙ তো হলো উভচর প্রাণী। আহ পরিণত বয়সে ডাঙায় চলে আসে, ঠিক আছে? আর এরা যে সময় পানিতে থাকে তখন তারা কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায়? মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে, ঠিক আছে? মাছের ফুলকা আছে না, ওই ব্যাঙেরও ফুলকা থাকে প্রথম অবস্থায়। ওই ওই সময় ফুলকার দ্বারা পানির ভিতরে শ্বাসকার্য চালায়, ঠিক আছে? আর পরিণত বয়সে ডাঙে উঠে যায়। তারপরে এদের সাধারণ বৈশিষ্ট্য কি দেখি। দেহত্বক আইসবিহীন। কাদের? উভচর উভচর প্রাণীদের দেহত্বক কি আইস নেই, দেহত্বকে কি নেই আইস নেই। ত্বক নরম, ত্বক চামড়া, ঠিক আছে, চামড়া নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। গ্রন্থিযুক্ত শীতল রক্তের প্রাণী কারা? আর কি উভচর শ্রেণীর প্রাণীরা শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পারে, যে আমি যেটা বলছিলাম, তারা পানিতে ডিম পারে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। যেমন ব্যাঙ কিন্তু পানিতে ডিম পারে, ডিম থেকে কিন্তু কি ব্যাঙাচি হয়। ব্যাঙাচি আস্তে আস্তে বড় হয়ে ব্যাঙে পরিণত হয়, তখন এরা পানি থেকে উপরে উঠে আসে। মূলত তারা প্রথমে পানিতেই জন্মায়। এই যে উদাহরণ দিচ্ছে সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ, যে পাশে দেখতে পাচ্ছ ব্যাঙের চিত্র, ঠিক আছে? উদাহরণ সহকারে তোমরা মনে রাখবা। তাহলে আমাদের প্রথম পার্ট শেষ। হলো টপিক শেষ হলো প্রথমটা। আমরা দ্বিতীয় টপিক্সে যাব। দ্বিতীয় টপিক হলো সরীসৃপ, ঠিক আছে? সরীসৃপ এটা হলো তোমাদের 5 নম্বর শ্রেণী, ঠিক আছে? 5 নম্বর শ্রেণী হলো কি সরীসৃপ বা রেপটিলিয়া, ঠিক আছে? এটা সাধারণ বৈশিষ্ট্য বুকে ভর করে চলে। এরা যে চলাচল করে বুকে ভর করে চলে। যেমন সাপ, ঠিক আছে, সাপ। তারপরে তোমার আছে যে টিকটিকি, কুমির, হ্যাঁ কুমির, এরা কি বুকে ভর করে চলে। তারপরে আজিনা আছে একটা নামের আজিনা, ওরা কিন্তু বুকে ভর করে চলে। তারা হলো সরীসৃপের সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। ত্বক শুষ্ক ও আইসযুক্ত। এদের সবার ত্বকে কিন্তু আইস নেই, ঠিক আছে, তবে অনেকের ত্বকে আইস আছে, ঠিক আছে, আইস আছে এবং ত্বক শুষ্ক থাকে, শুষ্ক ত্বক। 4 পায়ের 5টি করে নখযুক্ত আঙ্গুল আছে। তাদের পা আছে না 4টা পা আছে, ঠিক আছে? যে কুমির প্রজাতির, গিরগিটি বলতে পারো, এরকম কিছু।
ওদের 4টা পা আছে, 4টা পায়ে কি আছে আর কি 4টা পায়ে 5টি করে নখযুক্ত আঙুল আছে। যেমন উদাহরণ টিকটিকি, কুমির, সাপ ইত্যাদি। পাশে টিকটিকি চিত্র দিয়েছে। তাহলে আমাদের টপিক 2ও শেষ হলো। আমরা টপিক 3-এ যাবো। টপিক 3 হলো কি পক্ষীকুল। পক্ষীকুল অ্যাভাস, ঠিক আছে। 6 নম্বর শ্রেণী অ্যাভাস বা পক্ষীকুল। সাধারণ বৈশিষ্ট্য দেহ পালকে আবৃত। আর কি যত পাখি আছে প্রায় সবাই কিন্তু কি এই শ্রেণীর অন্তর্ভুক্ত, পক্ষীকুল শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক আছে। দেহ পালকে আবৃত। পাখিদের দেহ কিন্তু কিতে আবৃত থাকে? পালক দ্বারা আবৃত থাকে। তোমরা চিনো। দুটি ডানা থাকে পাখির, 2টি পা থাকে এবং একটি চঞ্চু আছে, ঠিক আছে। 2টি পা আছে এবং চঞ্চু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। পাখিদের আর কি এই শ্রেণীর পক্ষীকুল শ্রেণীর প্রাণীদের কি থাকে? ফুসফুস থাকে না, ফুসফুসের সাথে আর কি থাকে? একটা বায়ুথলি থাকে, ঠিক আছে। ওই বায়ুথলির সাহায্যে তারা সহজে উঠতে পারে, ঠিক আছে। উষ্ণ রক্তের প্রাণী। এরা কি রক্তের প্রাণী? উষ্ণ রক্তের প্রাণী। এগুলো মনে রাখবা। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। ফাঁপা বলতে কি বোঝায়? ভিতরে আর কি খালি জায়গা আছে, আর এর ভিতরে হালকা ফাঁপা, যার কারণে তারা উঠতে পারে, উঠতে সক্ষম। যেমন উদাহরণ দিচ্ছে কাক, দোয়েল, হাঁস, ঠিক আছে। দোয়েল পাখির চিত্র দিয়ে দিচ্ছে পাশে। তাহলে আমাদের টপিক 3ও শেষ। আমরা টপিক 4-এ যাব। তাহলে আমাদের 4 নাম্বার টপিক হলো কি স্তন্যপায়ী। স্তন্যপায়ী শ্রেণীর ভিতরে কিন্তু কারা আছে? মানুষ আছে, ঠিক আছে। মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, যারা আর কি দুধ খেয়ে বড় হয়, ঠিক আছে। মায়ের দুধ খেয়ে বড় হয়, তারা আছে স্তন্যপায়ী বা ম্যাম্মেলিয়া। তোমাদের পাঠ্য বইয়ের 9 পৃষ্ঠায় শ্রেণী নম্বর 7, একেবারে সর্বশেষ শ্রেণী ম্যাম্মেলিয়া বা স্তন্যপায়ী, ঠিক আছে। দেহ লোমে আবৃত আর কি যারা আছে এই শ্রেণীর স্তন্যপায়ী শ্রেণী যারা আছে তাদের দেহ কি সে লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। যেমন পক্ষীকুল শ্রেণীর প্রাণীরা যেমন আর কি ডিম পারে, কিন্তু এরা ডিম পারে না। এরা কি করে? সন্তান প্রসব করে মানুষের মতো, ঠিক আছে। তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপাস নামক প্রাণী আছে যারা স্তন্যপায়ী শ্রেণীরই, কিন্তু এটা একটু ব্যতিক্রম। এটা সন্তান প্রসব করে না, ঠিক আছে। তারপর উষ্ণ রক্তের প্রাণী, মানে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীরা উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। যে আমাদের চোয়াল আছে না, আমাদের দিকেই তাকো, বাঘের দিকে তাকালেও দেখবা যে বড় দাঁত, ছোট দাঁত, হ্যাঁ, চোয়ালে অনেকগুলো দাঁত থাকে। মানুষের চোয়ালে অনেক দাঁত থাকে। এই দাঁতগুলো ছোট বড় অনেক বিভিন্ন রকমের দাঁত থাকে চোয়ালে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। যেটা আমি প্রথমে বলছিলাম, শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, মানে মায়ের দুধ খেয়ে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। মানে এদের হৃৎপিণ্ড আছে না, হৃৎপিণ্ড হাড়টা 4টা প্রকোষ্ঠে বিভক্ত, ঠিক আছে। ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান, যেমন মানুষের ত্বকে অন্যান্য কি এই শ্রেণীর সকল স্তন্যপায়ী শ্রেণীর সকল প্রাণীর ত্বকে কি আছে? বিভিন্ন রকমের গ্রন্থি আছে। যেমন মানুষ, উট, বাঘ উদাহরণ দিছে, ঠিক আছে। তোমরা উদাহরণ সহকারে মনে রাখবা। তাহলে আমাদের 4 নাম্বার টপিক ক্লিয়ার। আমরা 5 নাম্বার টপিকে যাব। আর একটা কথা হলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, ঠিক আছে। কমেন্ট বক্স উন্মুক্ত, কমেন্ট বক্সে কমেন্ট করবা। তারপর হলো কি 5 নাম্বার শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এটা হলো তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ পাঠ 9, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। দেখে কি বলা হয়েছে? লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব প্রায়। এটার মাধ্যমে কি বোঝানো যায়? যে আমাদের যে প্রাণী জগৎ আছে এখানে কিন্তু একটা দুইটা প্রাণী না, লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে, ঠিক আছে। প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আজ পর্যন্ত পাওয়া গেছে। তবে আস্তে আস্তে এটার সংখ্যা আরো বাড়তেছে, ঠিক আছে। বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে 13 লক্ষ, আর উদ্ভিদ আবিষ্কার করতে পারছে 4 লক্ষ, ঠিক আছে। এত বড় প্রাণী জগৎকে কি পৃথকভাবে শনাক্ত করা সম্ভব? অসম্ভব ব্যাপার প্রায়, ঠিক আছে। এটাই বলছে এই বাক্যতে। কেবলমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভব হয়। শ্রেণীবিন্যাস, এই যে আমরা এতদিন আর কি যা পড়লাম, ঠিক আছে, যে পাঠগুলোর ভিতরে এগুলো কিন্তু সবগুলো শ্রেণীবিন্যাসে অন্তর্ভুক্ত। তোমাদের শ্রেণীবিন্যাসের পূর্ণ জ্ঞানটা কিন্তু দেয় না। শ্রেণীবিন্যাস আরো বড়, অনেক বড়, ঠিক আছে। এখানে জাস্ট তোমাদের পর্বের ধারণা দিচ্ছে, তাও কি জীব জগতের, অ্যানিমেলিয়া, ঠিক আছে। জীব জগৎ না তো, প্রাণী জগতের অ্যানিমেলিয়া পর্বের এবং কিছু শ্রেণীর উপপর্বের ধারণা দিচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আরো পাবা, একটা প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়।
ধরলা তুমি একটা কি কোনো নতুন প্রজাতির কোনো একটা প্রাণী আবিষ্কার করলা, ঠিক আছে, এটা আগে আবিষ্কৃত হয়নি। তুমি এটার নামকরণের ক্ষেত্রে, ঠিক আছে, এটার বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে, এটা সকল ক্ষেত্রে তুমি শনাক্তকরণের ক্ষেত্রে তুমি 7টা ধাপ অবলম্বন করবা। এই 7টা ধাপে এখানে বলা হয়েছে যে জগৎ, কিংডম, পর্ব, ফাইলাম, ঠিক আছে, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস এবং প্রজাতি, স্পেসিস, ঠিক আছে। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফাইলাম এ ভাগ করা হয়। যে আমরা দেখছি না যে কর্ডাটা পর্বকে 3টা ফাইলামে ভাগ করছে, সাব ফাইলামে। সাব ফাইলাম 3টা কি জানি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, আমার কিন্তু মনে আছে, ঠিক আছে। তোমরা এগুলো মুখস্থ করে রাখবা। এরকম পর্বকে আবার উপপর্বে ভাগ করা হয়, যেগুলো কিন্তু মনে রাখবা এই 7টা। হ্যাঁ, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঠিক আছে, এই 7টা মনে মনে রাখবা। তারপর হলো কি, শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায়। কিভাবে? শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত, যে আমরা পিছলা আর কি এই অধ্যায়ে যেগুলো পড়লাম এগুলো কিন্তু শ্রেণীবিন্যাসেরই অংশ, ঠিক আছে। এই শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায় অল্প পরিশ্রমে, ঠিক আছে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে, ঠিক আছে, পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে কিছুটা জানা যায়, ঠিক আছে। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। ওই যে আমি যেটা বললাম যে তুমি যদি নতুন কোনো প্রজাতি আবিষ্কার করতে চাও তাহলে তোমার কিন্তু শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকতে হবে ওই প্রজাতিটাকে শনাক্ত করার জন্য, ঠিক আছে, অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায়, ঠিক আছে। কি এর মাধ্যমে? এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে প্রাণীকুলের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। যে আমাদের প্রাণীকুলটা আছে না, বিশাল প্রাণীকুলের কিন্তু আস্তে আস্তে পরিবর্তন ঘটে, ঠিক আছে, কিছু কিছু পরিবর্তন ঘটেছে বা ঘটতেছে, ওগুলোর কিন্তু ধারণা পাওয়া যায় কিসের মাধ্যমে? শ্রেণীবিন্যাসের মাধ্যমে। তারপরে অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। কিসের মাধ্যমে? শ্রেণীবিন্যাসের মাধ্যমে। এগুলো কিন্তু মনে রাখবা। প্রাণীর মধ্যে মিল অমিল এগুলো কিন্তু সিকিউর ভিতরে আসবে, ঠিক আছে, তোমাদের গ নাম্বার অথবা ঘ নাম্বারে আসবে, যে বলবে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, ঠিক আছে, এরকম বলবে, খ নাম্বার আসবে, ঠিক আছে। তাহলে তখন কিন্তু এইগুলো থেকে দিতে হবে, এই পার্ট 9 থেকেই দিতে হবে। তোমরা পার্ট 9টাও ভালো করে পড়বা। তারপর বলছে প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায়। কিসের মাধ্যমে? শ্রেণীবিন্যাসের মাধ্যমে। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় শ্রেণীবিন্যাসের মাধ্যমে, ঠিক আছে। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়। আমরা দেখছিলাম কিন্তু সব এককোষী পর্বকে কয়টি পর্বতে? 8টি পর্বতে, নাকি একটি পর্বে? সকল এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়, ঠিক আছে। তাহলে তোমরা এগুলো মুখস্থ করবা। তাহলে আমাদের শেষ টপিক এটাই শেষ হলো আমাদের। তাহলে চ্যাপ্টার 1 শেষ, ঠিক আছে, আমাদের অধ্যায় 1 শেষ বিজ্ঞানের, ঠিক আছে। এটা হলো তোমাদের 8ম শ্রেণী বিজ্ঞানের অধ্যায় 1 শেষ বিজ্ঞান বই। তাহলে আমরা এটা হলো শেষ ক্লাস, ঠিক আছে। এই অধ্যায়ের উপর আর ক্লাস দেওয়া হবে না, আবার ম্যাথের ক্লাস দেওয়া হবে, ঠিক আছে, বিজ্ঞানের আর কি 8ম শ্রেণী আবার ম্যাথের ক্লাস দেওয়া হবে। আর তোমরা এটা হলো শেষ আর কি 4 নাম্বার পার্ট। আরো 3টা পার্ট আমরা আগে আপলোড করছি, ওই এটার প্লে লিস্ট আছে, ঠিক আছে, আমাদের চ্যানেলে ভিজিট করলে তুমি প্লে লিস্ট আকারে পেয়ে যাবা, অথবা আমি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওই প্লে লিস্টের আর কি ডেসক্রিপশন বক্সে ঢুকে লিঙ্কে ক্লিক করলে তোমাকে সরাসরি প্লে লিস্টে নিয়ে যাবে। সেখান থেকে তুমি এইগুলো দেখে নিবা, আমাদের ভিডিওগুলো সবগুলো দেখে নিবা। সবগুলো যদি মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ অবশ্যই তোমাদের এই অধ্যায় সম্পর্কে যা যা আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যদি এই অধ্যায় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আমরা কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাইকে আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।